আরশিকে ছাড়ল না শেহজাদ, উল্টো আরও যেন শক্ত করে মেশালো বুকের সাথে। খেয়াল রাখলো যেন হাত দুটো ছোড়াছুড়ি করতে না পারে মেয়েটা। ঠোঁটের বাঁকে হাসি লুকিয়ে বলল, তে এমি কি করেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ভাবির রোমান্স দেখছে। সমস্যা নেই, দেখতে দাও। চোখ ফুটবল বানিয়ে চাইল আরশি। চল ঝুলল শেহজাদের কথায়। অবাক হয়ে শুধালেন, আপনি খেয়ে ফেললেন? শেহজাদের ভুরুজোড়ার মাঝে ভাঁজ পড়ল। কি খেয়ে ফেললাম? আপনার লজ্জা শরম? এজন্যই তো বলি, স্নোবল ফোনে কোনো ফিমেল বাণীর রোলস দেখলেই অমন লাভঝাপ শুরু করে কেন? আপনি ছেলেটাকে নিজের মতো বেয়ারা বানাতে চাচ্ছেন দিন দিন, তাই না? কেসে উঠল প্রফেসর। হাতজোড়া আলগা হলো কাশির ধমকে। আর এই সুযোগটায় কাজে লাগালো আরশি। চুরি পাখির মতো ফুরুত করে বেরিয়ে গেল শেহজাদের বাহু গলে। কিন্তু দরজার কাছে যেতে না যেতেই মানুষটা শীতল হুমকিতে থামল পাজোড়া। পালাচ্ছ পালাও, তবে রাতে পালানোর শাস্তির জন্য প্রস্তুত থাকো মিসেস চার্লি। এখন তো 1 মিনিটে ছেড়ে দিতাম, তখন সারা রাতও ছাড়া পাও কিনা ডাউট হচ্ছে। ঢোক গিলল কিশোরী। তস্ত্র ফিরে চাইতে ডাক পড়ল নিচে। মরিয়ম বেগম নাস্তার জন্য ডাকছেন ওদের। লম্বা পা ফেলে এগিয়ে এলো প্রফেসর। মেয়েটার চোখ খিসে বন্ধ করতে পাশ ঘেঁষে বেরিয়ে গেল ঝড়ের গতিতে। একবারও তাকালো না। আরশির ভুরু বেঁকে এলো অমনি। আনমনে আওড়ালো, জাম্বুবানটা কি রাগ করলো? টেবিলে নানা রকম নাস্তা সাজিয়েছেন মরিয়ম বেগম। মেহমেদ হাসান বসেছেন কেবল। এমিলিয়াও এসে বসেছিল, তবে শেহজাদকে নিচে নামতে দেখে উঠে এলো ও। নিজের পাশের চেয়ারটা টেনে দিল বসার জন্য। কিন্তু সেদিকে তাকালো না প্রফেসর। স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি খাবো না মম, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আসছি। অবাক হলেন প্রৌঢ়া। এইমাত্র তো ঠিক ছিল সব কিছু, হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? আরশিকে মুখ ভার করে বসতে দেখে চিন্তার ছাপ পড়ল মেহমেদের আনন্দ জুড়েও। ছেলের উগ্র মেজাজ সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। মেয়েটার সাথে আবার ঝগড়াঝাটি করেনি তো? তবু উদ্বেগটুকু ঠেলে সরিয়ে শুধালেন, আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি এসো কেমন? যেতে নিয়েও থামল শেহজাদ। কেন? তোমার আদ্রিয়ানের কথা মনে আছে শান? ওই যে আমার বন্ধুর ছেলে, তোমার আর আরশির বিয়ের সময় গিয়েছিল বাংলাদেশে। ওর বাবা অনেক দিন ধরেই এমির জন্য বিয়ের প্রস্তাব দিতে চাইছে। সন্ধ্যায় আসবে বলেছে। ওই ছোটোখাটো এঙ্গেজমেন্টের আয়োজন করব ভাবছিলাম। আসতে পারবে তাড়াতাড়ি? প্রফেসর আর চোখে একবার দেখে নিল আরশিকে। মেয়েটা মাথা নিচু করে বসে। একবার দেখছো না? মুখ তুলে ওকে। শ্বাস ফেলল শেহজাদ। পরপর ছোট করে শুধালো, চেষ্টা করব। বানর মশাই? যারা ঠোঁটে চওড়া হাসি, ঢুলু ঢুলু চোখ। বসে থেকে হাত নেড়ে ডাকলো আয়নকে। ফিরিঙ্গিদের ছোটোখাটো ভিড় ওর টেবিলের আশেপাশে। সবটা দেখে কপালে ভাঁজ পড়ল অফিসারের। গন্ডগোল কিছু একটা হয়েছে ভেবেই দৌড়ে আসলো সে। হাতের চকলেটের ব্যাগটা টেবিলের ওপর রেখেই টেনে তুলল চেয়ারাকে। পাজোড়া টলছে মেটার। দাঁড়াতে হিমশিম খেয়ে যাচ্ছে যেন, তবুও আয়নের ডান হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। পরপর অন্য হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখিয়ে ঠোঁট উল্টে বলল, অফিসার, এই লোক আমার জুসের বোতল খেয়ে ফেলেছে, একে অ্যারেস্ট করুন। খেপে উঠল লোকটা। টেবিলের ওপর পড়ে থাকা খালি বোতলগুলো আয়নকে দেখিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো, আমি জুসের বোতল খেয়েছি না, এই মহিলা টেবিলের ওপর রাখা আমার বোতলগুলো সাবার করেছে। দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে আপনাকে, তার ওপর পুলিশের ইউনিফর্ম পরা। তাহলে নিজের ওয়াইফকে বলে যাননি কেন যে পারমিশন ছাড়া অন্যের জিনিস ধরতে নেই? আয়নের মুখটা শক্ত হলো এবার। যারাকে এক হাতে আঁকড়ে ধরে মানিব্যাগটা বের করলো পকেট হতে। কসকসে টাকার নোটগুলো সামনে থাকা লোকটার হাতে দিয়ে ইংরেজিতেই বলল, আপনার যত টাকা লস হয়েছে তার চাইতে ডাবল দিলাম, কিন্তু এরপরেও যদি একটা বাজে কথা ওর নামে শুনেছি তাহলে জিভ ছেড়ে এখানে রেখে দেব। থতমত খেলো বিদেশি। পুলিশের সাথে লাগাটা ঠিক হবে না ভেবেই টাকাগুলো নিয়ে সরে পড়ল আয়নার সামনে থেকে। আশেপাশে মানুষ কমল মুহূর্তেই। আর তখনই দু হাতে অফিসারের গাল চেপে ধরল যারা। ফেরালো নিজের দিকে। ছোট ছোট চোখে চেয়ে বলল, বানর মশাই, আপনার মুখটা ব্লেন্ডার মেশিনের মতো লাগছে কেন দেখতে? এই দাঁড়ান দাঁড়ান, তাহলে আমি ফ্রুটস নিয়ে আসি, জুস বানাতে হবে তো। আয়ন স্তম্ভিত। যে মানুষটা বাটারফ্লাই ছাড়া একটা শব্দ উচ্চারণ করে না, সে আজ জোরে বলে উঠল,
কোনো জুস বানাতে হবে না তোমাকে, আগে বাসায় চলো। বকা খেয়ে ঠোঁট ভেঙালো মেয়েটা, কেঁদে লুটিয়ে পড়ল টেবিলের ওপর। উপায় না পেয়ে পাশে চেয়ার টেনে বসলো আয়ানও। ততস্থ সে মাথায় হাত বুলিয়ে যারাকে শান্ত করতে করতে বলল, আই এম সরি বাটারফ্লাই, আমার জোরে বলা উচিত হয়নি, প্লিজ এবার কান্নাটা একটু থামাও। অফিসারের নরম সুরে কাজ হলো। টেবিল থেকে মুখ তুলল মেয়েটা, অন্যদিকে তাকে নাক টেনে টেনে আওড়ালো, আপনি বকলেন তো আমাকে। দুদিকে সজোরে মাথা নাড়ল আয়ান, কিন্তু সেদিকে হুঁশ নেই যারার। নিজের মতো করে বলতে লাগলো, বকুন, আরও বেশি করে বকুন। যার কেউ নেই, যে নিজের আসল জন্ম তারিখ জানে না, আসল নাম কি তাও জানে না, সবটাই অন্যের দেয়া এমন একটা মেয়েকে বকবেন না তো কাকে বকবেন। ঢোক গিল মানুষটা, অস্পটে আওড়ালো, আমি তোমাকে হাট করার জন্য বকিনি, তুমি উল্টোপাল্টা বলছিলে বলেই তো। কথাটা শেষ হলো না, তার আগে অফিসারের ঠোঁটে তর্জনী ঠেকালো যারা। থামিয়ে দিয়ে আধা বোঝা চোখে বলল, বানর মশাই, একটা সিক্রেট বলি। আইন কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে, যেন অবিশ্বাস্য কিছু ঘটবে একটু পর। আর তখনই একেবারে মুখের কাছে ঝুঁকে এলো যারা। হুট করে দুজোড়া অধরের অল্প বিস্তর দূরত্ব ঘুষল বন্ধ চোখে। হার্টবিট মিস হলো অফিসারের। মস্তিষ্কের প্রতিটি সতর্ক নিউরন নেচে কুদে জানান দিল যে এটা স্বপ্ন নয়, সত্যি। সেকেন্ড খানেক বাদেই ঠোঁট সরিয়ে নিল মেয়েটা, হেসে বলল, সিক্রেট বলা শেষ, নিন চোখ খুলুন। আন চোখ খুলল, তবে এবার নিজে এগিয়ে এসে আঁকড়ে ধরল যারার মাথার পেছনে। দ্বিতীয়বার ওই পাতলা অষ্টপুটে দখল বসানোর আগে শুধু বলল, কিন্তু আমার শেষ হয়নি এখনও। আয়নের বন্ধ চোখের ওপাশে যারা বড় বড় চোখে তাকিয়ে, পিছনের এলোমেলো চুলের ফাঁকে মানুষের এক হাত, অন্য হাত জড়িয়ে কোমর, পাতলা অষ্টপুটের সবটুকু অফিসারের আয়ত্তে, যেন ওর ভেতর পর্যন্ত শুষে নিতে মরিয়া ওই পুরো অধর জোড়া। শ্বাস নিতে বেগ পেতে হলো যারার, সরাতে চাইল মুখটা, কিন্তু পরে উঠল না আয়নের সাথে। দাঁতের ফাঁকে ফেলে সজোরে কামড়ও বসালো ঠোঁটে, কিন্তু বিধিবাম যতই ছটফটালো ততই যেন আরো শক্ত করে জেঁকে ধরল অফিসার। সময় গড়ালো, শান্ত হলো মানুষটা, ঘন ঘন শ্বাস ফেলে আস্তে ধীরে হাত সরালো যারার মাথার পিছন হতে। নিচের ঠোঁট জ্বলছে ভীষণ, রক্ত জমে লাল হয়ে গেছে সেখানটায়, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। নিচু স্বরে শুধালো, ঠিক আছে তুমি? যারা হাঁপাচ্ছিল তখনও, কিন্তু প্রশ্নের পিঠে উঠে দাঁড়ালো তরাক করে। বিভ্রমে আশেপাশে চাইল কাঁধের ব্যাগ খুঁজতে। হুট করে মুখের সামনে সেটা তুলে ধরলো আয়ান, এটা খুঁজছে বাটারফ্লাই। সোমেরে ব্যাগটা নিল ও, কোনো উত্তর না দিয়ে ঢুলতে ঢুলতে ফোন বের করলো মেয়েটা, কিন্তু ডায়াল প্যাড খুলতেই যেন খপ করে হাতটা ধরে ফেললো অফিসার। কি করছো? কাকে কল করবে? মাথা তুলল যারা, ঠোঁট সরু করে বলল, পুলিশের কাছে, আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। আয়নের গলার স্বর শান্ত, শুধালো, পুলিশের লোককেই জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে বাটারফ্লাই, কারণ বলবে না? বাবা, আপনি চুমু খেয়েছেন আমাকে। নিজের ঠোঁটে তর্জনী ঠেকিয়ে দেখালো যারা। মুহূর্তেই প্রগাঢ় হলো অফিসারের হেমচোখ। থেমে গেল কিশোরী, ঢোক গিলল শুকনো গলায়। অমন চোখে কখনো তাকায়নি আয়ান, যেন ঘোর ওর নয় অফিসারের লেগেছে। এমন দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা দেয়, তাই তো হন্তদন্ত হয়ে হাঁটা শুরু করলো মেয়েটা। কিন্তু হুট করে পেছন থেকে ওকে কাঁধে তুলে নিল অফিসার। ভড়কালো আয়নের হাতের বাঁধন দিল, পা ছুঁড়ে টুরে নামতে চাইলে ভারী কণ্ঠে বলল, চুমু যখন খেয়েছি তখন তার দায়ভারও আমার। উল্টো ঝুলে গা গুলিয়ে এলো যারার, মাথাটাও ঘুরছে কেমন। তবু জিজ্ঞেস করলো কোনো মতে, কি করবেন আপনি? আয়নের অন্য হাতে ফোন, উবার ডাকছে সে। সেদিকে তাকে ভরা গলায় বলল, বিয়ে করব তোমাকে। আতকে উঠল মেয়েটা। অনেকক্ষণ ধরেই গলার কাজটা মোড়াচ্ছিল ওর, বমি বমি ভাব যেন দলা পাকাচ্ছিল সেখানে। কিন্তু আয়নের মুখে বিয়ের কথা শোনা মাত্রই ভেতর ঠেলে বেরিয়ে এলো সবকিছু। মুহূর্তের মধ্যেই ইউনিফর্মের পিঠ ভিজল অফিসারের। ভেজা ভেজা লাগতেই থামল মানুষটা। কি হয়েছে আন্দাজ করতেই বরফের মতো জমে গেল ফ্যাকাশে মুখে। শুকনো ঢোক গিল পরপর মেয়েটাকে কাঁধে রেখে প্রশ্ন করলো, তুমি কি? হাতের পিঠ দিয়ে মুখ মুছছিল যারা, কিন্তু লাভ হলো না। সকালে যা খেয়েছিল সবটা বেরিয়ে এলো পেট থেকে। ঝুলে থেকে হাঁপাতে হাঁপাতে বলল, আর করবেন বিয়ে? নিউ ইয়র্কে সন্ধ্যা ঘনালো চোখের পলকে।
শেহজাদের বাড়ি সাজলো নতুন অতিথির অভ্যর্থনায়। রান্নাবান্নার জন্য মানুষ রাখা আছে বিধায় সুবিধে হলো মরিয়ম বেগমের। আরশি কাজে সাহায্য করতে আসলো, বেচারিকে কাজ করতে দিলেন না পৌরা। উল্টে ধমকে রুমে পাঠালেন সাজার জন্য, নতুন বউ বলে কথা, একটু সেজেগুজে না থাকলে হয়। মরিয়ম বেগম ভারী শাড়ি পরেছেন মেহমেদ হাসানের পাঞ্জাবির সাথে মিলিয়ে। তবে আরশিকেও ভারী শাড়ির কথা বলতেই না করে বসলাম এটা। অগত্যা হালকা গোলাপির ওপর সিল্কের একটা শাড়ি নিয়ে রুমে হাজির হলেন প্রৌঢ়া। সাথে মেলানো গয়নার সেট আরশিকে সাজিয়ে দিলেন নিজে থেকে। শাড়ির সাথে মেলানো ফুল স্লিভ ব্লাউজ। পুরো বাড়ি জুড়ে সেন্ট্রাল হিটারের ব্যবস্থা রয়েছে ওদের অ্যাপার্টমেন্টের মতো, তাই শাড়ি পরার পরও ঠান্ডা খুব একটা লাগছে না। মেয়েটার হাতে মিলিয়ে চুড়ি পরিয়ে দিল মরিয়ম বেগম। সাজানো শেষ হতে আরশি বলে উঠল, এমি আপু রেডি হয়েছে? মরিয়ম বেগম প্রশ্ন শুনে বললেন, তোমার মনে হয় ও এখনও না সেজে আছে? তার সাজগোজ সেই কখন শেষ। দেখে আসলাম হেসে হেসে কথা বলছে ফোনে, আদির সাথেই হবে হয়তো। অবাক হলো আরশি, এমিলি নিশ্চয়ই মনে মনে জাম্বুবানটাকে পছন্দ করে, নয়তো তখন ওভাবে ঝাঁপিয়ে পড়তো না গায়ের ওপর। তাহলে অন্য কারোর সাথে বিয়ে হবে জেনেও এত খুশি হচ্ছে মেয়েটা, নাকি ফের কোনো ঘোট পাকাচ্ছে মনে মনে? এখন তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল, তাই বেশি মানুষজন দাওয়াত দিতে পারলাম না। তবে বিয়েতে কিন্তু মনে করে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলো আসতে। মামারা মেয়ে তো, ছোট থেকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি, বোনের মেয়ে হিসেবে ভাবিনি কখনো, তাই ভাবছি ওর বিয়েটাও ধুমধাম করে দিতে। রুষাটা থাকলে তো। থামলেন প্রৌঢ়া, ঢোক গিলে আড়াল করে গলায় দলা পাকানো বিষাদটুকু। রুষার নাম শুনে মন খারাপ হয়ে গেল আরশিরও। ইস, যদি কোনোদিন খুঁজে পেত মেয়েটাকে। ভদ্রমহিলা স্মিথ হাসলেন কথার মোড় ঘোরানোর জন্য, বললেন, শানটাকেও বলে দেব আয়ানকে নিয়ে আসার জন্য। ছোটবেলায় তো আমার কাছেই পড়ে থাকতো ছেলেটা, মিলিয়ে নামও রেখে দিয়েছিলাম দুটোর। অথচ এখন আর যেন ফুরসত নেই কারো দুদণ্ড এই মায়ের কাছে আসার। আরশিওর তখন মনে পড়ল যারার কথা, যেন যুগ পেরিয়েছে, দুই বান্ধবীর দেখা হয়নি, কথা হয়নি। মনে মনে ভাবলো এই সেই সুযোগে যারাকেও আসতে বলবে বিয়েতে। তখনই গাড়ির শব্দ এসে থামলো বাড়ির সামনে। ভাবনার বিচ্ছেদ ঘটল আরশির। মরিয়ম বেগম তাড়াহুড়ো করে আওড়ালেন, ওই চলে এসেছেন বোধহয় তোমার সাহেব। নিচে যাবে তো আমার সাথে? মেয়েটা না করতে পারল না। শাশুড়ির হাত ধরে সিঁড়ি পর্যন্ত আসতেই গলা শুকালো ওর। জাম্বুবনটা ওর সাজ দেখে কি বলে ওঠে আবার কে জানে। শেহজাদ এসে গাড়ি থামিয়েছে মাত্র, হাতে একটা গিফট বক্স আসার সময় নিয়ে এসেছে আরশির জন্য। শানের মতো ধারালো মুখে দুর্বোধ্য হাসি, কিছুটা ঠোঁট বাঁকিয়ে হাসছে কি রিয়াকশন দেবে ওর খরগোশের মা গিফট দেওয়ার পর। মেহমেদ হাসানের দোতলা বাড়ি জলজল করছে অনুষ্ঠানের আমেজে। মেহমান বলতে শুধু ছেলে আর ছেলের বাবা মা, তবুও যেন আয়োজনের কোনো ত্রুটি রাখেননি উনি। পার্কিং প্লেসে গাড়ি রেখে ইয়ার্ড ধরে হেঁটে বাড়িতে ঢুকলো শেহজাদ। অমনি কোত্থেকে পানির গ্লাস হাতে ছুটে আসলো এমিলিয়া। পরনে ল্যাভেন্ডার রঙা লেহেঙ্গা, সেজেগুজে তৈরি শেহজাদকে দেখাতে। কিন্তু মানুষটা নীল চোখ যে খুঁজছে অন্য একটা মুখ, গলা পর্যন্ত শুকিয়ে আছে তাকে দেখার তৃষ্ণায়। কি হলো ভাইয়া? পানির গ্লাসটা ধরো আর বলো আমি কেমন লাগছে। শুধুমাত্র এঙ্গেজমেন্টের দিন বলে বড়সড় একটা ধমকের হাত থেকে বেঁচে গেল এমিলিয়া। শ্বাস ফেলল শেহজাদ। অগত্যা পানির গ্লাসটা ধরে মুখে তুলতেই চোখ গেল সিঁড়ির ওপরে। হালকা গোলাপি রঙা শাড়ি পরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আরশি। একেবারে সাদামাটা সাজ, তবুও কি চোখ ধাঁধানো সৌন্দর্য। প্রফেসর ঢোক গেলে অক্ষি যুগল স্থির থাকে আরশির ওপর, কিন্তু বেখেয়ালে কাত হয় হাতের গ্লাসটা। শার্টের ওপর পানি গড়িয়ে পড়তেই হুঁশ ফেরে শেহজাদের। মরিয়ম বেগম হাসছেন ঠোঁট টিপে, কিন্তু আটকে উঠল আরশি। সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদের কাছে। আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন। ইস, কতটা ভিজলো দেখেছেন? সেসব শুনল না প্রফেসর, উল্টে নজর গিয়ে আটকালো আরশির কোমরে। শাড়ির ফাঁক গলে বের হওয়া ফর্সা ত্বকে ব্যাধের দৃষ্টি তার। গলা শুকিয়ে কাঠ হলো শেহজাদের। পানির গ্লাসটা মেয়েটার হাতে ধরিয়ে বলল, রুমে এসো ফার্স্ট, চেঞ্জ করে কি পরবো দেখিয়ে দিয়ে যাও। আরশি পা বাড়ায় না, ঠায় দাঁড়িয়ে থাকে এক জায়গায়। বিস্ময়ে পলক ফেলতে ভুলে গেছে মেয়েটা। অধৈর্যের অল্প বিস্তর ফাঁক হয়ে আছে বিমূঢ়তায়। ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে মানুষটা।
চেঞ্জ করার সময় তো কোশ্চিনকালেও এই লোক ওকে ডাকেনি। ঠিক তো নিজের মতো সাজুগুজু করে ভার্সিটি চলে যায়, তাহলে আজ হঠাৎ করে ওকে চেঞ্জ করার সময় রুমে ডাকলো কেন? আরশি যাচ্ছে না দেখে পাশে এসে দাঁড়ালেন মরিয়ম বেগম। মাথায় হাত রাখলেন মেয়েটার, তাগাদা দিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলি যে, যাবি না? মেয়েটা বেখালে বলে বসলো, মাথা খারাপ? ওরে বাপরে, আমি যাব না। সে কি, কেন? তুমি জানো না আন্টি, উনি আমাকে ডেকেছেন বকাঝকা করতে। হয়তো গেলেই বলে বসবে, শাড়ি কেন পরেছ, আমাকে সিরিয়াস করার জন্য? এক্ষুনি খোলো। শেহজাদের নকল করে শেষের কথাগুলো বলে নিজেই নিজের জিভ কাটল আরশি। আর চোখে চাইল মরিয়মের মুখ পানে। এইভাবে বরের নামে বদনাম, তাও আবার শাশুড়ির কাছে। ওরে আরশি রে, তোর মুখে কি একটু ফিল্টার লাগানো যায় না? যা পেটে আসে মুখ ফসকে ওটাই কেন বের হয় তোর? চেহারায় ইতস্তত ভাব ওর। ঠোঁট কামড়ে মাথায় নিচু করতেই হু হা করে হেসে উঠলেন মরিয়ম। আশেপাশে তাকালেন পরপর। এমিলিয়া ফোন ঘাঁটছে পাশে দাঁড়িয়ে, খুব বেশি মনোযোগ নেই তাদের কথায়। এই সুযোগে মেয়েটার কানে কানে বললেন, তো সিরিয়াস কর, এই বয়সে তোর আঙ্কেলকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাই, আর তুই আমার ছেলেটাকে এখনও পটাতে পারছিস না? চোখ জোড়া ফুটবল আরশির। শাশুড়ির মুখে এমন কথা শুনে খালি গলাতেই যেন বিষম খেল মেয়েটা। কেশে টেসে প্রৌঢ়ার মুখের দিকে তাকাতেই চোখ টিপলেন মরিয়ম বেগম। পরপর মুখ গম্ভীর করে এমিলিয়াকে শুনিয়ে শুনিয়ে আওড়ালেন, আহারে, ভেজা কাপড়ে আমার ছেলেটার যদি ঠান্ডা লেগে যায়। আরশি, তুই এক্ষুনি রুমে গিয়ে দেখ কী লাগবে ওর, এক্ষুনি যা। এমিলিয়ার চোখ ফোনে থাকলো, কান মরিয়ম বেগমের কথায়। শাশুড়ি বৌমা কী বলছে সবটাই শুনছে ও। শেহজাদ তো আরশিকে দেখেই গিয়েই গায়ে পানি ফেলেছে। কই, সে তো কেউ একবারও বলল না। আর যদি এই মেয়েটা শেহজাদের বউ না হতো তাহলে কেমন ঘটতো? এই সামান্য বিষয়টা যদি কেউ না বোঝে তাহলে সে নিজের চোখে আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দেবে। এটা এমিলিয়ার প্রমিস, নিজের কাছে নিজের। যারা জ্ঞান ফিরেছে তবে মাথাটা ভার হয়ে আছে ভীষণ। তস্ত্র এক হাতে মাথার পাশ চেপে ধরল মেয়েটা। আস্তে ধীরে উঠে বসে আধ বোঝা চোখে চাইল নিজের দিকে। অমনি ধক করে উঠল ওর বুকের ভিতর। সকালে যে সোয়েটার আর জিন্স পরেছিল সেগুলো উধাও, তার বদলে বাসায় পরা পায়জামা আর ঢিলে ঢালা টি শার্ট। তড়িৎ ঘরের চারপাশে তাকালো। পরিচিত সব জিনিসপত্র দেখে বুঝলো রুমটা আয়ানের, কিন্তু সে কি করে এলো এখানে? আর কাপড়ই বা কে বদলালো ওর? তখনই দরজায় এসে দাঁড়ালো অফিসার। ডোর ফ্রেমে হেলান দিয়ে বুকে হাত গুজল। ফুলে ফেপে থাকা বাইসেপে আঁচ আর ইউনিফর্মের ভিতরে নেই, শুধু একটা গ্রে রঙা ট্রাউজার আর হাত কাটা কালো গেঞ্জি বাদে সমস্ত শরীর উন্মুক্ত। ঢোক গিলল যারা, মুখ কঠিন করে শুধালো, আমি এখানে কি করে এলাম? আর আমার কাপড়কে বদলালো? ভুরুজোড়ার মাঝে গভীর ভাঁজ পড়ল আয়ানের। অবাক হয়ে শুধালো, তোমার সত্যি কিছু মনে নেই বাটারফ্লাই? মেয়েটা মাথা নাড়ে দুপাশে, শঙ্কিত মুখে কোনো মতে আওড়ায়, কি মনে থাকবে আমার? কি করেছেন আপনি আমার সাথে? তস্ত্রপা বাড়ে অফিসার বুকে হাত বেঁধেই এসে দাঁড়ালো যারার কাছে। পুরু উষ্টু পুটে প্রশ্ন ঢেলে চাইল মেয়েটার মুখের দিকে। পরপর সেই নজর মুখ থেকে নেমে আসে গলায়, কিন্তু গলা থেকে আরেকটু নিচে নামার আগে হাত জোড়া ক্রস করে বুকের সামনে আনলো যারা। বড় বড় চোখে তাকে বলল, আপনাকে দ্বিতীয়বার ভরসা করাটাই আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল প্রথম দিনই অন্য বাসা খুঁজে বের করা। এক একটা মেয়ের অবচেতন অবস্থায় সুযোগ নিলে আপনি। সি। আয়ান থমকায়, মুখের দুষ্টুমি ভাবটা উধাওর। বাটারফ্লাইয়ের কিছু মনে না থাকাটাই স্বাভাবিক, কিন্তু ওকে যে ভুল বুঝেছে মেয়েটা। লেট মি এক্সপ্লেইন। বা কথাটা শেষ করতে পারল না অফিসার। তার আগেই সজোরে এক থাপ্পড় এসে পড়ল গালে। আক্রোশে কাঁপছে যারা। চর দিয়েও যেন শান্ত হতে পারল না ও। নিজের রুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নামতেই বাসার কলিং বেল বাজে ওদের। আয়নের নড়বার শক্তি নেই, থম মেরে দাঁড়িয়ে আছে এক জায়গায়। অগত্যা ফুঁসতে ফুঁসতে যারাই গিয়ে দাঁড়ালো দরজায়। বাড়িওয়ালি এসেছেন, মেয়েটাকে দেখে প্রশস্ত হাসলেন মহিলা। সুপের বাটি এগিয়ে দিয়ে পশ্চিমা ভাষায় বললেন, তখন তাড়াহুড়ো করে তো শুধু তোমার কাপড়টা বদলে দিয়ে চলে গেছিলাম, তাই এখন একটু স্যুপ বানিয়ে আনলাম তোমার জন্য। মাথা ব্যথা করছে না? এটা খেয়ে দেখো, একদম সেরে যাবে। যারার জন্য বুঝতে পারলো না কথাগুলো, ঘরের মধ্যেই সুপের বাটিটা নিল বাড়িয়ালির হাত থেকে। পরপর শুধালো ইংরেজিতে, আমার কাপড় আপনি বদলে দিয়েছিলেন? হ্যাঁ তো, তুমি তো বমি টমি করে হুঁশ হারিয়ে পড়েছিলে আয়নের কাঁধে।
পরেই না ছেলেটা আমাকে বাসা থেকে ধরে নিয়ে এলো তোমার কাপড় বদলে ভালো কাপড় পরিয়ে দেওয়ার জন্য। যাই হোক, স্যুপটা কিন্তু খেয়ে নিও মনে করে। মহিলা অপেক্ষা করে না, ওকে দোলাচলে ফেলে পা বাড়ে নিজের বাসার দিকে। যারা স্তব্ধ, ধীরে ধীরে মনে পড়ে সবটা ওর। ও তো নিজের থেকেই প্রথমে চুমু খেয়েছিল আয়নকে, বমিও করেছে মানুষটার গায়ে, এখন আবার থাপ্পড় মেরে এসেছে। এবার কি করে সামনে যাবে ও অফিসারের? ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ায় আরশি। দরজা হালকা ভিড়ানো দেখে থমকায় মেয়েটা। উকি দিয়ে ভিতরের পরিস্থিতি বোঝার আগেই ভেসে আসে শেহজাদের রাশভারী কণ্ঠ। এত দেরি হলো কেন আসতে? ঢোক গিলল, গলা ভিজিয়ে খামছে ধরল শাড়ির দুপাশ। পরপর দরজা ঠেলে সামনে চাইতে যেন আটকে উঠল অন্তরাত্মা। জাম্বুবান পিছনে ঘুরে দাঁড়িয়ে, চওড়া পিঠে সুতোর নামগন্ধ নেই, শার্ট খুলে ফেলেছে বহুত আগেই। এভাবে প্রফেসরকে তো ওই একবারই দেখেছিল মেয়েটা, সেবার জ্বরের সময়। আরশির ভাবনার মধ্যেই ফিরে চায় শেহজাদ। প্যান্টের পকেটে হাত ভরে এগিয়ে আসে কিশোরীর সামনে। ওই রহস্য ঘেরা নীল চোখে চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলল মেয়েটা। কুণ্ঠার ভিড় ঠেলে ঠুলে তাকালো মেঝেতে। প্রফেসরের নিরেট আনন, কিন্তু হুট করেই কামনায় পিষ্ট হাত নিজে থেকেই গিয়ে থামল আরশির কোমরে। একটানে মেয়েটাকে মেশালো উদম বুকের সাথে। হাঁসফাঁস করে উঠল আরশি। কোমর বেঁকে এলো কাঁতুকুতু এড়াতে। রাঙা গালে বিড়বিড় করে বলল, কাকে বলল আন্টি পটাতে? অমন অজগরের মধ্যে পেঁচিয়ে ধরলে পটানো যায়? বাঁকা হাসলো শেহজাদ। পাতলা কানের লতিতে ঠোঁট ছুঁয়ে আওড়ালো, তাহলে কে বলেছিল এত সুন্দর করে সাজতে? আর এখন পেঁচিয়ে ধরলে আমার দোষ? ধরস ধরস শব্দ বলল মেয়েটার বক্ষে। ছটফটিয়ে বের হতে চাইল প্রফেসরের হাত সরিয়ে, কিন্তু অমন শক্তপোক্ত হাত সরানো তো দূর, নাড়াতেই পারল না আরশি। উপায় না পেয়ে হড়বড়ালো, আপনি না সেন্স করবেন? আমি কাপড় বের করে দেই, ট্রলিতে আছে সব। শেহজাদের অধর জোড়া গলায় নেমেছে মেয়েটার। সেভাবেই বলল, উফ, কাপড় পরা মুড নেই এখন। শিউরে উঠল আরশি। মানুষটার প্রতিটি স্পর্শে শাড়ির দুপাশ যেন আরও জোরে খামছে ধরল মুষ্টিবদ্ধ হাত। নখ গেথে গেল তালুতে। কম্পিত স্বরে স্পষ্ট আওড়ালো, তাহলে কেন ডেকেছেন আমায় এখানে? একটা ফিউচার শেহজাদ আর মেবি আরশির জন্য। কেঁপে উঠল মেয়েটা। থামল প্রফেসর। গলার ভাঁজ থেকে মুখ তুলল মন্থর গতিতে। নীল চোখে তাকিয়ে দেখল দাগ হওয়া জায়গাটা। কাঁপছে কেন ওভাবে? আরশি ঠোঁট টিপল রাগে। কাঁপছে কেন এটাও জানতে হবে ওনাকে। আনত মুখে দাঁতে দাঁত পিষল মেয়েটা। বিড়বিড় করে বলল, আপনি যে পরিমাণ গোমড়ামুখ, তাহলে ফিউচার শেহজাদ কি পরিমাণে গোমড়ামুখ হবে সেই ভেবে কাঁপছি। না মানে ফিউচার শেহজাদ যদি গোমড়ামুখ হয়, তাহলে ফিউচার আরশিও কি তার মায়ের মতো শব্দ করে বিড়বিড় করবে? প্রফেসরের চোখ নিখাত কৌতুক। নিম্নাষ্ট কামড়ে প্রশ্নটা করতে মুখ তুলল আরশি। টান টান কপালে ভাঁজ পড়ল ওর। চোখা নাকটা ফেসে উঠল রাগে। প্রতিবাদে কিছু বলতে গিয়েও ঠোঁট টিপে আটকালো নিজেকে। নেহা তো ভালো মানুষ দেখে ঝগড়াঝাটি করে না, তাই বলে কথায় কথায় এভাবে খোঁচে মারবে লোকটা? হুট করে নিচতলা থেকে গলা শোনা গেল মেহমেদ হাসানের। শেহজাদকে ডাকছেন উনি। ছেলের বাড়ির লোকেরা সব চলে এসেছে যে। মানুষটার খেয়াল সেদিকে ঘুরতে সুযোগ বুঝে কোমর থেকে হাত সরিয়ে ফেলল আরশি। তস্ত্র পা চালিয়ে রুম থেকে বের হতে যাবে, তখনই ডাক দিল শেহজাদ। পিছন থেকে বলে উঠল, কোনটা পড়ব বলে দিয়ে যাবে না? আরশি থমকালো। অনিচ্ছা সত্ত্বেও ফিরে চাইল চওড়া হেসে, কিন্তু অমন প্রকাণ্ড গতরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। মুহূর্তে বাম হাতটা চলে এলো চোখের ওপর। সবই তো এক জিনিস পড়বে, আপনি বরং ইউনিক কিছু ট্রাই করুন। প্রফেসর ধরতে পারল না বোধহয় কথাগুলো। ভুরু বেঁকে এলো তার। অবাক স্বরে জিজ্ঞেস করলো, ইউনিক কিছু ট্রাই করব মানে? ফের আনমনে আওড়ালো আরশি। সিবিএসসিবি বলল, আপনার তো মুড নেই কাপড় চোপড় পরার, তাহলে এভাবেই চলে আসুন না নিচে। আপনাকে এমন অ্যাপস্যাপ বের করে নামতে দেখলে এমি আপু যদি খুশিতে অ্যাটাক ফ্যাটাক করে ওখানে উপরে চলে যায়, তাহলে আমারও আর কষ্ট করে তাকে উপরে পাঠাতে হবে না। শেহজাদের অবিচল ঠোঁটের গতি পাল্টায়, বেঁকে আসে এক পাশে। আরশি থমকায়, এই রে, এটাও শুনে ফেলল জাম্বুবান। এমিলিয়ার না হওয়া মার্ডার মিস্ট্রি ফাঁস হয়ে যাবে নাকি? ভয় জিভে ঠোঁট ভেজালো ও। হড়বড়ালো বড্ড অগোছালোভাবে। উপরে চলে যাবে মানে রুফটপে চলে যাবে আর কি। আলাদা করে কথা বলতে হবে না জামাইবাবুর সাথে, ওটাই বলছিলাম। আসি হ্যাঁ,
আন্টি মনে হয় ডাকছে আমাকে। মেয়েটা অপেক্ষা করে না, দু হাতে শাড়ির দুপাশ খামছে ধরে ধূপধাপ নেমে যায় সিঁড়ি ভেঙে। কিশোরীর প্রস্থান পানে এক দৃষ্টিতে তাকিয়ে প্রফেসর আরশিকে ধরে আটকে রাখার সুযোগ থাকলেও এগোয় না। উদম গায়ে প্যান্টের পকেটে হাত গুজে পরপর থুতনি গলায় ঠেকে নিঃশব্দে হেসে আওড়ায়, খরগোশের মা, তার মানে আসলেই জেলাস। ইমপ্রেসিভ। গোটা রুম জুড়ে পাইচারি করছে যারা, দাঁত দিয়ে নখ কামড়ে শুধু ভাবছে কিভাবে একটা সরি বলা যায় আয়নকে। না, সরি বললেও তো কম হয়ে যাবে, ওরকম একটা চরর গালে এসে পড়লে ওখানেই তো কেঁদে কুটে ভাসিয়ে দিত মেয়েটা। সেখানে অত বড় একটা মানুষ কিচ্ছুটি বলল না। তখন আয়ন বের হলো রুম থেকে। পুলিশের ইউনিফর্মে এক গোট্টা গোট্টা শরীর, তবে থমথমে মুখে আজ আর কাউকে দেখার তাড়া নেই। মাঝে মধ্যে রাতে হুট করে বের হতে হয় ওকে, তখন ওর বাটারফ্লাইকে খোঁজে চোখ জোড়া। মেয়েটাকে একবার না দেখলে কাজে মন বসে না। সবসময় কেন ডাকেন বের হওয়ার সময় এই প্রশ্ন এড়াতে বলে, দরজা ভালো করে লক করে নিও। কিন্তু আজকেই যেন ব্যতিক্রম ঘটলো এই রুটিনের। কিন্তু বুটের আওয়াজ টের পেতে যারা তড়িঘড়ি এসে দাঁড়ায় সামনে। অফিসারের চোখ ফোনের স্ক্রিনে, হাতে ট্রলি। এগোতে গিয়েও থমকায় পা জোড়া, তবুও তাকায় না মেয়েটার দিকে। যারার অনুতাপে পোড়া মুখটা নোয়ানো। এক হাত দিয়ে অন্য হাতে কষলে ক্ষীণস্বরে বলল, সরি। কোনো মতে গলা ছিঁড়ে এটুকু বের হতে মাথা তুলল আয়ান। ভুরু বাঁকিয়ে শুধালো, ফর হোয়াট? কণ্ঠে রুক্ষতা। আস্তে করে জিজ্ঞেস করলেও ধক করে উঠল মেয়েটার বুক। চোখের কোটর টলমলে হলো মুহূর্তেই। ধরে আসা গলায় শুধু আওড়ালো, আপনাকে ভুল বোঝার জন্য। অফিসার হাসলো অল্প। কোনো কিছু না বলে চলে যেতে নিলেই ফের সামনে থেকে আটকালো যারা। মেঝেতে চেয়ে থেকে বলল, আজ বলবেন না দরজা ভালো করে লক করে রাখতে? আয়নের বুট জোড়া থামে না। পাশ কাটিয়ে হাঁটা শুরু করলে হাতের তর্জনী মুঠোই করে আঁকড়ে ধরে মেয়েটা। আমার ওপর এত কেন রাগ করেছেন? আমি তো বললাম যারা কথা শেষ করতে পারে না তার আগে ওই নরম হাতের থাকা খসখসে আঙুলটা ছাড়িয়ে নেয় অফিসার। দীর্ঘ এক শ্বাস ফেলে হাতের ঘড়িতে সময় দেখে বললাম, তুমি বলেছিলে না প্রথম দিনই তোমার অন্য বাসা খোঁজা উচিত ছিল? তোমাকে আর কষ্ট করে অন্য বাসা খুঁজতে হবে না, আমি চলে যাচ্ছি। এতদিন তোমাকে বিরক্ত করার জন্য আই এম সরি। প্রস্তর সম মুখের কথাগুলো তীরের মতো এসে লাগে মেয়েটার বুকে। মূর্তি বনে দাঁড়িয়ে থাকে ও। অফিসার ব্যস্ত পা বাড়ায়, শব্দ করে দরজা খুলে বেরিয়েও যায় পরপর। কিন্তু নড়তে পারে না শুধু যারা, পায়ের পাতা যেন আটকে আছে মেঝেতে। বুকের ভিতর ভেঙে চুরে যাচ্ছে। গলার কাছটায় দলা পাকানো কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে ওর। কাল থেকে বানর মশাই আর থাকবে না এই বাসায়। ওকে বাটারফ্লাই বলেও আর ডাকবে না কেউ। ভাবতেই ডুকরে ওঠে মেয়েটা। হাঁটু ভেঙে বসে পড়ে ফ্লোরে। তখনই বেল বাজে দরজার। বেলের শব্দ শুনে চোখে মুখে তস্ত্র উঠে দাঁড়ালো যারা। ভেজা গালে মলিন হাসল। বানর মশাই তার বাটারফ্লাইকে একা ফেলে চলে যাবে, এটা হয় বুঝি? অপেক্ষা করে না ও। দৌড়ে এসে দরজার কাছে তাড়াহুড়া না দেখেই খুলে ফেলে কাঠের ডোর। অমনি ধপ করে নিভে যায় মুখের হাসিটা। অস্ফুটে আওড়ায়, কে কে আপনি? ছোট ছোট মরিচ বাতিতে সেজেছে হাসান ভিলার ভেতরটাও। সাদা টাইলসে মোড়ানো পুরো বাড়িতে আজ আর্টিফিশিয়াল আর্কিড ফুলের মিশেল। মেহমানদের সাথে আলাপ করছেন মেহমেদ হাসান। এমিলিয়াকে বসানো হয়েছে ছেলের পাশে, তবু ওর চোখ জোড়া ঘুরে ফিরে যাচ্ছে দোতলার ঘরটায়। শেহজাদের নামার অপেক্ষায় অধীর মন ভুলেই গেছে আজ এঙ্গেজমেন্টটা কার। পাশ থেকে বিষয়টা লক্ষ্য করলেন মরিয়ম বেগম। পেছন থেকে হেসে ঝুঁকে আসলেন এমিলিয়ার কানের কাছে। ভুলে যাস না মা, তুই কিন্তু কথা দিয়েছিলি আমাকে, আদি যেন কষ্ট না পায়। ঢোক গেলে আমি। তস্ত্র চোখ সরাতেই ওপর থেকে নেমে আসলো আরশি। এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। ভদ্রমহিলা আদ্রিয়ানের মা বাবার সাথে পরিচয় করিয়ে দেন ছেলের বউকে। এমিলিয়ার ভেতরটা পুড়ে তখন। আরশির ওই হাসি হাসি মুখটা সহ্য হয় না ওর। হুট করে আদির মা শুধায় পশ্চিমা ভাষায়, আপনার ছেলেকে তো দেখছি না, কোথায় সে? শেহজাদ তো। মরিয়ম বেগমের কথা শেষ হওয়ার আগে রুম থেকে বেরোয় শেহজাদ। পরনে আরশির শাড়ির সঙ্গে রং মেলানো শার্ট। চুলগুলো পড়ে আছে কপালের ওপর। হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি ভেঙে নামে লম্বা চওড়া মানুষটা। আরশি তপ দেখায় জাম্বুবানের এই রূপ আগে কখনো দেখেনিও। এত স্নিগ্ধ কি শুধু ওর কাছেই লাগছে মানুষটাকে, নাকি সবারই লাগছে এমন? দু হাতে চোখ ডলে আরশি। ফের বড় বড় করে তাকানোর আগেই সামনে এসে দাঁড়ায় প্রফেসর। ভুরু নাচে কি হয়েছে জানতে চাইলে সজোরে দুপাশে মাথা নাড়ল মেয়েটা।
মাথা খারাপ যে ও বলবে জাম্বুবানটা দেখতে সুন্দর, প্রেস্টিজ চলে যাবে না। শেহজাদকে দেখে উঠে আসে এমিলিয়ার হবু বর, নিজে থেকে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। পরিচয় দিতে ছোট করে বলল, আদি। অমনি কপালে ভাঁজ পড়ল আরশির। কেমন শোনা শোনা ঠেকলো না কণ্ঠটা, কিন্তু সে কি করে শুনবে এই লোকের কণ্ঠ? দেখলই তো প্রথমবার। প্রফেসর পকেটে এক হাত গুজে অন্য হাত বাড়ালো আদির দিকে। শেহজাদ। লোকটার চোখ পরপর গিয়ে পড়ল আরশির ওপর। ফর্সা মুখে অল্প হাসলা ওড়ালো পশ্চিমা ভাষায়। উনি বুঝি আপনার ওয়াইফ? ভীষণ সুন্দর দেখতে। আই মাস্ট সে ইউ আর সো ড্যাম লাকি ব্রো। দ্বিতীয়বার কণ্ঠ শুনে খটকা গেল না মেয়েটার। বারবার মনে হলো এই গলার স্বর আগেও শুনেছে ও, শুধু কোথায় যে শুনেছে এটাই মনে করতে পারল না। একবার বলবে বিষয়টা জাম্বুবানকে, কিন্তু শেহজাদের দিকে চাইতে দমে গেল। প্রফেসরের ওই ওশান ব্লু চোখ জুড়ে বিস্তর কালো ছায়া, চেহারায় স্পষ্ট রাগ, তবুও যেন জোর করে ধরে রেখেছে ঠোঁটের হাসিটা। অমনি সব তালগোল পাকিয়ে গেল আরশির। ঢোক গিলে চুপ করে দাঁড়িয়ে রইল পাশে। মনে মনে ভাবল, একটু আগেই তো ঠিক ছিল, হঠাৎ করে মুখটা অমন হয়ে গেল কেন জাম্বুবানের? শেহজাদের উত্তর এলো না দেখে হুহা করে হেসে উঠল আদি। কাঁধে হাত রেখে ইংরেজিতেই বলল, এ কি সিরিয়াস হয়ে গেলেন নাকি প্রফেসর? চিন্তা নেই, আপনার বউ চুরি করে নিয়ে যাব না। আদির কথায় বাকিরা হেসে উঠলেও নির্বিকার আননে দাঁড়িয়ে শেহজাদ। ব্যাধের দৃষ্টি যেন শিকারের ওপরেই, শুধুমাত্র ভদ্রতার খাতিরে কিছু বলতে পারল না মুখে, নইলে এতক্ষণে পায়ে হেঁটে বাড়ি ফেরার মতো অবস্থায় থাকতো না এই লোক। পরিস্থিতি সামলাতে আংটি বদলের তাগাদা দেন মেহমেদ হাসান। আদিকে এনে বসান এমিলিয়ার পাশে। অনুষ্ঠান শুরু হলেও স্বাভাবিক হয় না শেহজাদ। অমন গম্ভীর হয়ে থাকতে দেখে সরু ঠোঁট করল আরশি। সবাই কত আনন্দ করছে, আর ওর জাম্বুবানটাকে দেখো। পরপরে পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো মেয়েটা। প্রফেসরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, আপনার কি ওয়াশরুম পেয়েছে? শেহজাদ পাশ ফিরে চাইতে ঘাবড়ে গেল আরশি। দাঁত বের করে বলল, না মানে মুখটা শক্ত করে রেখেছেন তো, তাই ভাবলাম। মুহূর্তে ওর হাত চেপে ধরল প্রফেসর। কথা শেষ করার আগেই টেনে নিয়ে যেতে লাগলো কোথাও একটা। মেয়েটার চোখ কোটর ছাড়ায়, বিরক্ত স্বরে হিসিয়ে বলে, আরে মশাই, আমার তো আর আপনার মতো ওয়াশরুম পাইনি, তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন ওদিকে? আমার সামনেই করবেন নাকি? আমি কিন্তু বমি করে দেব বলছি। ওয়াক। ইয়ার্ডের সবুজ ঘাসের বুকে পুরো আস্তরণ বরফের। ঝিরিঝিরি তুষারপাত হচ্ছে পুরো শহর জুড়ে। তবে ঝিমিয়ে নেই আলোয় মোড়ানো নিউ ইয়র্কের রাত। কর্মব্যস্তগুলো মানুষজন ক্লান্ত পা বাড়িয়েছে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। বিরতিহীনভাবে জ্বলজ্বল করছে ডিজিটাল বিলবোর্ডগুলো। হাসান ভিলায় আংটি বদলের পর্ব শেষ, এরপরেই খাওয়া দাওয়ার পালা। মেহমেদ হাসান ব্যস্ত সেদিকটায়, তবে মরিয়ম বেগম অনেকক্ষণ যাবতেই খুঁজছেন শেহজাদ আর আরশিকে। একটু আগেও তো ওনার পাশেই দাঁড়ানো ছিল। অনুষ্ঠান শেষ হতে না হতেই কোথায় গেল দুটো। ঠিক সেই সময় আরশির পিঠ গিয়ে ঠেকলো ওয়াশরুমের পাশের দেয়ালটায়। পেলব হাত দুটো মুঠোয় করে মাথার ওপর উঠিয়েছে শেহজাদ, অন্য হাতে চেপে ধরেছে মেয়েটার মুখ। এত বেশি কথা কেন বলো তুমি? আরশি এই অবস্থাতেও বলল অনেক কিছু, কিন্তু শুধু গঙ্গানির মতো শোনালো সেসব। বিরক্তিতে প্রফেসর হাত সরালো মুখ থেকে। অমনি যেন হাফ ছেড়ে বাঁচল মেয়েটা। বড়সড় চোখে চেয়ে আওড়ালো, মোটে বেশি কথা বলিনি। আপনি ওয়াশরুমে আসার সময় বাচ্চাদের মতো আমার হাত ধরে টানবেন, আর আমি কিছু বলতে। তস্ত্র নরম ঠোঁটে তর্জনী ছোঁয়ালো শেহজাদ। ঝুঁকে আসলো সামনের দিকে। নীল চোখ জোড়ায় কালো মেঘের আনাগোনা, অন্ধকার হয়ে আছে ফর্সা মুখটাও। সেদিকে তাকেও চোখ ফিরিয়ে নিল আরশি। বুকের ভিতর তোলপাড় শুরু হলো মুহূর্তেই। ধুকপুক শব্দ লাফাচ্ছে হৃদয়টা। কিশোর নিয়ন্ত্রণ নেই তাতে, না নিয়ন্ত্রণ আছে রক্তবর্ণ ধারণ করা গাল দুটোয়। প্রফেসর গলার স্বর ভারী। পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে গেছে আরশিকে এদিকটায় আনতে গিয়ে। কপালের ওপর নিদারুণ অযত্নে পড়ে আছে সেগুলো। দাঁতে দাঁত পিষে বললাম, আদি তোমার এত প্রশংসা করবে কেন? মেয়েটা হতবাক, হতবুদ্ধ মস্তিষ্ক সময় নিল সবটা হজম করার। জাম্বুবানের মন খারাপ করার কারণ তাহলে এটা? তার প্রশংসা না করে ওর প্রশংসা করা হয়েছে দেখে এত রাগ? হিংসুটে বুড়ো কোথাকার। আমি ছাড়া আর কেউ তোমার প্রশংসা তো দূর, তোমার দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। দুম করে কিশোরীর ভাবনার হোঁচট খেলো ওই একটা কথায়। দিঘির ন্যায় দীঘল চোখে বিস্ময়। তখনই গাল ডানে আলতো করে হাত রাখলো শেহজাদ। আরশি বোকা বোকা চোখে চেয়ে
সেদিকে তাকিয়ে যেন খেয়ে হারালো প্রফেসর। পদ্মকুড়ির ন্যায় ঠোঁটে দখল বসালো হুট করেই। কোনো ফাঁকফোকর বাঁধ রাখল না ওই পাতলা অষ্টপুটে নিজের আধিপত্য বিস্তারে। নেশালো কণ্ঠ অল্প থেমে ঘন ঘন শ্বাস ফেলে আওড়ালো, আই এম সরি, বাট আই নিড টু কাম মাই সেলফ ডাউন। আরশির অক্ষিপট কোটরের বাইরে বেরিয়ে আসতেই আরেকবার তপ্ত অধৈর্যরা যেন লুফে নিল মেয়েটাকে। তখনই ফোন বেজে উঠল প্রফেসরের। অনবরত রিং হওয়ার শব্দে হুঁশ ফিরল আরশির কিছু একটা বলার জন্য। ছটফটালো মেয়েটা। হাঁসফাঁস টের পেতেই থামল প্রফেসর। পরপর আস্তে ধীরে হাত দুটো ছাড়ল মাথার ওপর থেকে। ঠোঁট সরাতে হাঁপিয়ে উঠল আরশি। অসাবধানে আরও একবার ওই নীল চোখের চোখ পড়লেও তস্ত্র নামিয়ে নিল তা। আনত মুখ তর্জনী তুলে ধরল শেহজাদের প্যান্টের পকেটের দিকে। অস্ফুটে আওড়ালো, আপনার ফোন বাজছে। আঙ্গুল অনুসরণ করে সেদিকে তাকালো প্রফেসর। পরপর আবার ফিরে ছিল আরশির দিকে। দাগ হওয়া ঠোঁটে বুড়ো আঙ্গুল সোয়ালো মেটার স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, ডোন্ট এভার লুক অ্যাট মি লাইক দ্যাট ডার্লিং, মাই ড্যাম পেশেন্স হিজ ইটস লিমিটস। উবার ডেকেছেন। ট্রলি নিয়ে বাইকে ওঠা ঝামেলা, আপাতত থানায় যাবে, তারপর কাজে সেরে বাসা খুঁজবে। যার ওপরে হওয়ার আগটা এখনো চড়ে আসছে মাথায়। ভালোবাসে বলে যা খুশি তাই অপবাদ দেবে ওকে। চোটটা গায়ে লাগেনি তখন, কিন্তু কথাগুলো তো লেগেছে। শ্বাস ফেললো অফিসার। গাড়ি চলে এসেছে ওর। তখনই বেজে উঠল ফোনটা। পকেট হাতড়ে বের করতে দেখলো যারা কল করেছে সমানে। কপালে ভাঁজ ফেলে ঢোক গেল আয়ান। তবু রিসিভ করলো না কলটা, উল্টো সুইচ অফ করে রেখে দিল পকেটে। কিন্তু গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকতে গেলে মনে পড়ল যারার ওই কান্না ভেজা মুখ। সরিও তো বলল কতবার, এভাবে মেয়েটাকে ফেলে যাওয়া কি ঠিক হচ্ছে? এখন কলও রিসিভ করলো না, যদি আরও বেশি কান্নাকাটি করে। থমকালো আয়ান, পেছালো 2 কদম, না উঠে গাড়ির দরজা লাগিয়ে গেল ড্রাইভারের কাছে। ভাড়াটা হাতে ধরিয়ে পশ্চিমা ভাষায় জানিয়ে দিল তার আর যাওয়া হবে না। ঠোঁটে পরপর তস্ত্র পা বাড়ালো বাসার দিকে। গায়ে পুলিশের জ্যাকেট, চওড়া কাঁধে সাদা সাদা বরফের কুঁচি, চুলের ওপরে এসে পড়ল কিছু, সেসব মাথায় নিয়েই পাজরা এসে থামলো ফ্ল্যাটের গেটের সামনে। কিন্তু মুহূর্তে মুখটা দাপ করে নিভে গেল ওর। দরজা খোলা, ভেতরে সব কিছু উলট পালট, যেন ইচ্ছে করে কেউ ভেঙে চুরে রেখেছে সব কিছু। আশেপাশে কোথাও যারা নেই, শুধু ওর রুমের দরজাটা বন্ধ। দৌড়ে সেদিকে গেল অফিসার। দরজা বন্ধ দেখল, দিল কয়েকবার লাথি। যারা ডাক দিল তবু খুলল না। তবু ভেতর থেকে কোনো সারা শব্দ পেল না। না পেয়ে শেষমেশ লাথি বসলো দরজার মাঝ বরাবর। মুহূর্তে খুলে গেল ওটা। হাঁপালো আয়ান। হেম চোখ জোড়া খুঁজেও পেল মেয়েটাকে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে যারা। হাত দিয়ে কান চেপে রেখেছে, ভয় ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। হুট করে মাথায় কারোর হাত পড়তে চোখ মিলল ও। আয়ন পাশে এসে বসেছে। পুরো শরীর কাঁপছে মেয়েটার। শুকিয়ে কাঠ গলবিল, কিছু বলতে গিয়েও কেসে উঠতে হচ্ছে বারবার। অফিসার ঘাবড়ালো। তড়িঘড়ি টেবিলের উপরে রাখা পানির বোতলটা আনতে যাবে, তখনই হাত চেপে ধরল কিশোরী। মাথা নিচু করে ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে আওড়ালো, এ একটা লোক, কেমন অদ্ভুত মাস্ক পরা, একটু আগে এসে বেল বাজায়। আপনি এসেছেন ভেবে দরজা খুলতে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আমি ঢুকতে দেইনি। আইন জড়িয়ে ধরল যারাকে। মাথাটা বুকের সাথে চেপে হাত বুলালো চুলে। আর কিছু বলতে হবে না, একটু থামো, একটু শান্ত হও। মেয়েটা থামে না, বলে যায়, কোনো মতে দরজা বন্ধে আটকে রুমে এসে পড়ি। আপনাকে কলও করেছি অনেকবার, কিন্তু আপনি ধরেননি। আই এম সরি। আর কখনো এমন হবে না বাটারফ্লাই। আর কোনো দিন তোমায় একা ফেলে কোথাও যাব না। বুকটা কাঁপছে অফিসারের। যারার কিছু হয়নি ভেবেই যা একটু স্বস্তি ওর। নয়তো কি কোনো দিন ক্ষমা করতে পারতো নিজেকে? মেয়েটাকে বুকে নিয়ে উঠে দাঁড়ায় ও। রুম থেকে বের হতে যাবে, তখনই দেখে মেন দরজায় সিরকুট লাগানো। ও ভিতরে ঢুকতে লাগিয়ে রেখে গেছে কেউ একজন। তাতে গোটা গোটা অক্ষরে ইংরেজিতে লেখা, এটা তো কেবল টেইলার ছিল অফিসার। ইনভেস্টিগেশন বন্ধ না করলে আসল মুভি দেখার জন্য প্রস্তুত রাখো নিজেকে। প্রফেসরের নির্বিকার হুমকি। আরশি আর দাঁড়িয়ে থাকা হলো না। হাঁটু ভেঙে এলো যেন কথার মানে ধরতে পেরে। কাপা কাপা হাতে কোনো মতে ঠোঁট হতে আঙুল সরালো শেহজাদের। পরপর একছুটে পালালো সামনে থেকে। অধর কামড়ে ধরল প্রফেসর। পকেট হাতড়ে ফোন বের করলো, সেদিকে তাকিয়ে কিন্তু কল রিসিভ না করে কানের কাছে ধরতেই শুনতে পেল এক অপরিচিত পুরুষ কণ্ঠ। ভরা গলায় ছড়া কাটছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। শেহজাদের চোখ মুখ শক্ত, ধারালো চোয়াল মটমট শব্দ তুলল মুহূর্তেই।
থেমে থেমে শুধালো, হু আর ইউ? ফোনের ওপাশ হতে উত্তর এলো পশ্চিমা ভাষায়। কিছু মনে পড়ল প্রফেসর? এক বড় ভাই তার ছোট বোনকে কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছে, আর এই ছড়াটা বলছে, হাউ অ্যাডোরেবল। প্রফেসরের কপালের রগগুলো দপদপ করলো আক্রোশে, ক্ষিপ্ত স্বরে ধৈর্যের বাঁধ ভাঙল তার। পুরোটা বলার আগেই ওপাশ হতে ফের ভেসে এলো সেই কণ্ঠ, ইয়োর লিল প্রিন্সেস সিস্টার রুষা, ডু ইউ নো দ্যাট শি ইজ স্টিল অ্যালাইভ? শেহজাদে স্তব্ধ, মাথায় শুধু ঘুরছে শেষের কথাগুলো। রুষা বেঁচে আছে, ওর ছোট্ট বোনটা বেঁচে আছে, কিন্তু কে এই লোক? শক্ত করে ফোন চেপে ধরায় আঙ্গুলের গার্ডগুলো সাদা হলো ওর। রুষা কোথায়? দীর্ঘ এক শ্বাস ফেলল লোকটা। গিভ অ্যান্ড টেক পলিসিতে আসুন প্রফেসর। আপনি আপনার ওয়াইফকে আমার হাতে তুলে দিন, আর বোনকে নিয়ে যান। সহজ হিসেব। শেহজাদের গলার স্বর অনমনীয়, দাঁতে দাঁত পিষে ইংরেজিতেই বলল, আমার ওয়াইফ আর বোনের ওপর নজর দেওয়ার আগে নিজের কবরটা ঘুরে রাখিস, নয়তো আমি ধরলে মরার পর মাটিটুকু পাবি না। হেসে উঠল আগন্তুক, যেন ভীষণ মজার কিছু শুনেছে। লাইনটা কাটার আগে পশ্চিমা ভাষায় শুধু আওড়ালো, মিড টাউন 7th এভিনিউ, আগামীকাল ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে তাহলে।